ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের দিনকে আমরা মৌর্যন এম্পায়ার পড়েছি। তো আজকের এই মৌর্য যুগ শেষ হওয়ার পরবর্তীকালে ভারতে যে বিভিন্ন সাম্রাজ্য, ছোট ছোট সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই সম্পর্কে আজকের এই আলোচনা করব। তো ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে আমার একটাই প্রতিদিনের মতো রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। তো স্টার্ট করা যাক। মৌর্য সাম্রাজ্য শেষের দিকে বা মৌর্য সাম্রাজ্য যখন শেষ হয়ে যায় তখন পুরো ভারতে একটা বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে। মৌর্য সাম্রাজ্য শেষ হয়ে যাওয়ার পরে ভারতের বিভিন্ন স্থানে ছোট ছোট সাম্রাজ্য গড়ে উঠেছিল। মৌর্য সাম্রাজ্য সাম্রাজ্য শেষ হওয়ার পরে ভারতের বিভিন্ন স্থানে বা বিভিন্ন প্রভিন্সে ছোট ছোট সাম্রাজ্য গড়ে উঠেছিল। এই যে ছোট ছোট সাম্রাজ্য বলছি, এই ছোট ছোট সাম্রাজ্যগুলোতে কেবলমাত্র যারা ভারতীয় শাসক বা দেশীয় রাজারা কেবলমাত্র শাসন করেনি, সেই সাথে এই সময় অনেক বিদেশি শাসকরা ভারতে এসেছিল এবং তারা শাসন করেছিল। তাই আমি এটাকে দুটো পার্টে ভাগ করে পড়াবো। একটা হলো দেশীয় রাজা, না দেশীয় শাসক, আরেকটা হলো বৈদেশিক শাসক। ঠিক আছে। দেশীয় শাসকদের মধ্যে যারা ছিল তারা হলো শুঙ্গ বংশ ছিল, কণ্ব বংশ ছিল, তারপরে ছিল সাতবাহন ছিল, আর যেটা ছিল সেটা হচ্ছে চেদি বংশ ছিল। ঠিক আছে। আর বৈদেশিক শাসকদের মধ্যে যারা ছিল, মানে বৈদেশিক শাসক ছিল, তার মধ্যে ছিল হচ্ছে ইন্দো গ্রিক ছিল, পার্সিয়ান ছিল, আর কুষাণ ছিল। ঠিক আছে। এক্সামের দিক থেকে হচ্ছে কুষাণ হচ্ছে বৈদেশিক শাসকদের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই আমি কুষাণ শুরু করাবো। আর দেশীয় শাসকদের মধ্যে এগুলো আমি প্রতি কটাই পড়াবো। ঠিক আছে। তো ফার্স্টে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে শুঙ্গ বংশ। শুঙ্গ ডাইনেস্টি আগে বলে দিই, মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক বা লাস্ট রুলার ছিলেন বৃহদ্রথের যিনি পিএম ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন। বৃহদ্রথের প্রধানমন্ত্রীর নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ। ঠিক আছে। এই পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করেছিলেন। হত্যা করে কোন ডাইনেস্টি তৈরি করেছিলেন, কোন বংশ স্টার্ট করেছিলেন? শুঙ্গ ডাইনেস্টি শুরু করে শাসনকাল শুরু করে। ঠিক আছে। নেক্সট হচ্ছে যে এই শুঙ্গ ডাইনেস্টি বা পুষ্যমিত্রের শুঙ্গের সময় ক্যাপিটাল কোথায় ছিল বা রাজধানী কোথায় ছিল? পুষ্যমিত্রের রাজধানী ছিল বা শুঙ্গ ডাইনেস্টির রাজধানী ছিল হচ্ছে শুঙ্গের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্রতে। ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গের শাসনকালে দুজন গ্রিক কিং এসেছিল, তাদের নাম কি? মেনান্ডার আর ডেমিট্রিয়াস নামে দুজন গ্রিক শাসক গ্রিক শাসক আক্রমণ করতে আসলে পুষ্যমিত্র
শুঙ্গ তাদের পরাজয় ঘটিয়েছিল। ঠিক আছে। এছাড়াও পুষ্যমিত্র শুঙ্গ কলিঙ্গ রাজা খারবেলকে পরাজিত করেছিল। বিদর্ভ প্রদেশকে নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। ঠিক আছে। এবারে হলো সেটা হলো যে এই শুঙ্গা ডাইনেস্টি বা পুষ্যমিত্র শুঙ্গরা ছিলেন হচ্ছে ব্রাহ্মণ বংশীয় এবং এরা ছিল ব্রাহ্মণ বংশীয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ সাঞ্চি স্তূপা, ভরুট স্তূপা কে রিনোভেট করেছিলেন। ঠিক আছে। তাহলে সাঁচি স্তূপা প্রথমত তো এরা ব্রাহ্মণ ছিলেন, তবুও যে অন্যান্য ধর্মকে এরা কখনোই ছোট করেনি। তো এনার শাসনকালে, পুষ্যমিত্র শুঙ্গের শাসনকালেই সাঁচি স্তূপা এবং ভরুট স্তূপাকে রিনোভেট করা হয়েছিল। ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ সাঁচি স্তূপাতে স্টোন গেট তৈরি করেছিলেন। পুষ্যমিত্র শুঙ্গ সাঁচি স্তূপাতে বা সাঁচি স্তূপার বাইরে স্টোন গেট তৈরি করেছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আচ্ছা, পুষ্যমিত্র শুঙ্গ তিনটি যজ্ঞ করেছিলেন। কি কি যজ্ঞ? একটা হলো অশ্বমেধ যজ্ঞ, একটা হলো বাজপেয় যজ্ঞ, আরেকটা হলো রাজসূয় যজ্ঞ। ঠিক আছে। আচ্ছা, পুষ্যমিত্র শুঙ্গের পুত্রের নাম হলো অগ্নিমিত্রা। পুষ্যমিত্র শুঙ্গের পুত্রের নাম হলো অগ্নিমিত্রা। পুষ্যমিত্র শুঙ্গের মৃত্যুর পর তার পুত্র অগ্নিমিত্রাই শাসনভার গ্রহণ করেছিলেন, অর্থাৎ সেকেন্ড শাসক হয়েছিলেন। সেকেন্ড রুলার হচ্ছে শুঙ্গ ডাইনেস্টির, সেটা হচ্ছে অগ্নিমিত্রার শাসনকালে বিদর্ভ প্রদেশটি এই ডাইনেস্টি থেকে বেরিয়ে যায়। তাহলে পুষ্যমিত্র শুঙ্গের সময় কি হয়েছিল? বিদর্ভ প্রদেশটি এর হচ্ছে এই ডাইনেস্টির অন্তর্ভুক্ত হয়েছিল বা তিনি অন্তর্ভুক্ত করেছিলেন, কিন্তু অগ্নিমিত্রের শাসনকাল আসার পরেই বিদর্ভ প্রদেশটি এই ডাইনেস্টি থেকে বা এই সাম্রাজ্য থেকে এই সাম্রাজ্য থেকে বেরিয়ে গিয়েছিল। নেক্সট হচ্ছে কালিদাসের লেখা গ্রন্থ মালবিকাগ্নি মিত্রাম, কালিদাসের লেখা গ্রন্থ যার নাম হচ্ছে মালবিকাগ্নি মিত্রাম, সেই গ্রন্থটি তিনি যাকে উদ্দেশ্য করে কালিদাস লিখেছিলেন তিনি হলেন অগ্নিমিত্রা, বা এই গ্রন্থের যে হিরো ছিল তিনি হলেন অগ্নিমিত্রা। বিকাগ্নি সেই আচ্ছা, এই গ্রন্থের যে হিরো ছিল
তিনি হলেন অগ্নিমিত্রা। অগ্নিমিত্রা, ঠিক আছে। এরপরে আসছি অগ্নিমিত্রার পুত্র। অগ্নিমিত্রার পুত্রের নাম বসুমিত্রা। মিত্রা, ঠিক আছে। বসুমিত্রা হচ্ছে অগ্নিমিত্রার পুত্র। আচ্ছা, বসুমিত্রার পরে কারা শুঙ্গা ডাইনাস্টির শাসক হয়েছিল বা বসুমিত্রার পরে কারা শাসন কার্য সামলেছিল সেই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। তাহলে হলো বসু মিত্রের পর বসুমিত্রের পর সিংহাসনে কারা বসেছিলেন, বসেছিলেন সেই নিয়ে বিতর্ক আছে, ঠিক আছে। তবে লাস্ট যে রুলার ছিল তিনি হলেন দেবাবতী। লাস্ট রুলার হলেন দেবাভূতি। দেবাভূতি ছিলেন হচ্ছে শুঙ্গা ডাইনেস্টির লাস্ট রুলার। এনাকে ওনার প্রধানমন্ত্রী যার নাম ছিল, এনাকে দেবাভূতিকে এনার প্রধানমন্ত্রী যার নাম বসুদেব কানভা, যার নাম ছিল বসুদেব কানভা, ইনি হত্যা করেছিলেন। মানে বসুদেব কানভা দেবাবতীকে হত্যা করেছিলেন এবং হত্যা করার পরে তিনি কানভা ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো শুঙ্গা ডাইনেস্টির সময় বা শুঙ্গাদের শাসনকালে সংস্কৃত যে ল্যাঙ্গুয়েজ ছিল, সংস্কৃত ভাষাটি একটা মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। সংস্কৃত ভাষার মর্যাদা বৃদ্ধি পেয়েছিল শুঙ্গা রাজাদের শাসনকালে, ঠিক আছে। শুঙ্গা রাজাদের শাসনকালে কি বৃদ্ধি পেয়েছিল? সংস্কৃত ল্যাঙ্গুয়েজটি বৃদ্ধি পেয়েছিল। এবারে আসবো হচ্ছে কানভা ডাইনেস্টি। কানভা ডাইনেস্টি, ঠিক আছে। আচ্ছা, পুরাণ অনুযায়ী আমরা কানভা ডাইনেস্টির 4 জন রুলারদের কথা জানতে পারি পুরাণের মাধ্যমে। পুরাণ অনুযায়ী কানভা ডাইনেস্টির মধ্যে 4 জন রুলার শাসন কার্য পরিচালনা করেছিল, ঠিক আছে। আচ্ছা, 4 জন রুলারের নাম কি ছিল? একটা ছিল হচ্ছে বসুদেব, আরেকজনের নাম ছিল হচ্ছে ভূমিমিত্র, নেক্সট ছিল নারায়ণ, তারপরে ছিল সুশান, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে কানভারা ছিল ব্রাহ্মণ। কানভাদের সময় কানভাদের শাসনকালে নর্থ ওয়েস্টে গ্রিক শাসকরা শাসন করছিল। আর হলো গ্যাঞ্জেটিক পার্টে ডিফারেন্ট শাসকরা শাসন করছিল। শাসন করছিল।
ঠিক আছে। কানভা ডাইনেস্টির শেষ শাসকের নাম কি ছিল? কানভা ডাইনেস্টির কানভা ডাইনেস্টির সরি শেষ শাসক শাসক ছিল সুশর্ম। সুশর্ম, ঠিক আছে। এরপরে আমরা পড়বো কানভা ডাইনেস্টি কমপ্লিট হলো, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চেদি ডাইনেস্টি। আচ্ছা, এবারে পড়বো আমরা চেদি ডাইনেস্টি সম্পর্কে। চেদি ডাইনেস্টি সম্পর্কে আমরা জানতে পারি হাতিগুম্ফা ইনস্ক্রিপশন। ঠিক আছে, তাহলে কি চেদি ডাইনেস্টি সম্পর্কে জানতে পারি আমরা হাতিগুম্ফা ইনস্ক্রিপশন। হাতিগুম্ফা ইনস্ক্রিপশন থেকে। আচ্ছা, এই হাতিগুম্ফা ইনস্ক্রিপশনটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যার কোথায়? ভুবনেশ্বরে হাতিগুম্ফা ইনস্ক্রিপশনটি অবস্থিত। আচ্ছা, এই হাতিগুম্ফা ইনস্ক্রিপশনটি এটা কে বানিয়েছিলেন? এটা বানিয়েছিলেন হাতিগুম্ফা ইনস্ক্রিপশনটি সরি শান্তি চেদি ডাইনেস্টির যে থার্ড রুলার ছিলেন, থার্ড শাসক খারবেল এটি বানিয়েছিলেন। এই ইনস্ক্রিপশন থেকে আমরা কি জানতে পারি? এই ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি যে খারবেল জৈনিজম কে ফলো করত বা জৈনিজমের ফলোয়ার ছিল। ঠিক আছে, আর চেদি ডাইনেস্টি সেরকম কিছু তথ্য পাওয়া যায় না, তো এটাই শুধু কেবলমাত্র চেদি ডাইনেস্টির ইম্পর্টেন্ট তথ্য, ব্যাস এর বাইরে থেকে আর কিছু আসবে না। নেক্সট হচ্ছে যেটা পড়বো, দেশীয় শাসকদের মধ্যে লাস্টে আছে সাতবাহানা। সাতবাহন বংশ। আচ্ছা, এই সাতবাহন বংশ সময়কাল নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতবাদ আছে। কিছু কিছু ঐতিহাসিক মনে করে যে এই সাতবাহন ডাইনেস্টির সময়কাল বংশের সময়কাল থার্ড সেঞ্চুরি বিসি থেকে সেকেন্ড সেঞ্চুরি এটি পর্যন্ত। ঠিক আছে, আবার কিছু কিছু সোর্স থেকে জানা যায় যে সোর্সে বলা আছে এই শাসনকাল, এই বংশ বা সাতবাহন ডাইনেস্টি শাসনকাল শুরু হয়েছিল এদের শাসনকাল শুরু হয়েছিল ফার্স্ট সেঞ্চুরি বিসি থেকে। ঠিক আছে, এইবারে হলো পুরাণে সাতবাহনদের আন্দ্রাস বলা হয়েছে। আন্দ্রাস
বলা হয়েছে। ঠিক আছে, তাহলে সাতবাহনদের পুরাণে আন্দাজ বলা হয়েছে। নেক্সট হলো এই সাতবাহন ডাইনেস্টি কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল। বর্তমান কালীন নিরিখে যদি দেখি সাতবাহন ডাইনেস্টির বিস্তার বিস্তার ছিল ছিল বর্তমানে আমাদের মহারাষ্ট্র মহারাষ্ট্র নেক্সট মহারাষ্ট্র, তেলেঙ্গানা, মহারাষ্ট্র ছিল, তেলেঙ্গানা ছিল, আর ছিল হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ প্রদেশ রয়েছে। তাহলে কি সাতবাহন ডাইনাস্টির সাম্রাজ্যের যে বিস্তার ছিল, যেটা বর্তমানে নিরিখে যদি দেখি, সেটা হচ্ছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। আবার কিছু কিছু সোর্সে বলা আছে, কোনো কোনো সোর্সে বলা আছে, কোনো কোনো সোর্সে কি বলা আছে, কোনো কোনো সোর্সে বলা আছে যে গুজরাট, কোনো কোনো সোর্সে বলা আছে যে গুজরাট, মধ্যপ্রদেশ, গুজরাট ছিল, মধ্যপ্রদেশ ছিল, আর হলো কর্ণাটক, কর্ণাটকের কিছু পার্ট বা কিছু ভাগ এই ডাইনাস্টির অন্তর্ভুক্ত ছিল ঠিক আছে। আচ্ছা, এদের শাসনকালে অনেকগুলো ক্যাপিটাল ছিল, তার মধ্যে মেইনলি যে ক্যাপিটাল দুটো ছিল সেই দুটো হলো দুটি ক্যাপিটাল, এক প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান, আরেকটা নাম ছিল, একটা নাম প্রতিষ্ঠান ছিল, আরেকটা নাম ছিল হচ্ছে অমরাবতী। অমরাবতী, ঠিক আছে। তাহলে কি তাদের অনেকগুলোই ক্যাপিটাল ছিল, বাট দুটো মেইন ক্যাপিটাল ছিল, একটা ছিল প্রতিষ্ঠান আর একটা হলো অমরাবতী। নেক্সট হচ্ছে সাতবাহন ডাইনেস্টির ফাউন্ডারকে বা এই সাম্রাজ্যের ফাউন্ডারকে শিমুক ছিল, বা শিমুক সাতবাহন বংশটি, সাতবাহন ডাইনেস্টি, শিমুক সাত ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তারা হলেন প্রথম ইন্ডিয়ান রুলার যারা হচ্ছে নিজেদের কয়েনকে নিজেরা ইস্যু করেছিলেন। তাহলে কি সাতবাহনরা হলো প্রথম ভারতীয় শাসক, যারা কি করেছিলেন, যারা নিজেদের কয়েনকে নিজেরাই ইস্যু করেছিল। ঠিক আছে, এনাদের আগেও প্রচুর ইন্ডিয়ান শাসক ছিল, মানে আগেও শাসকরা কয়েন হচ্ছে তৈরি করেছিল, বাট এনারা কিন্তু নিজেদের কয়েনকে নিজেরা ইস্যু করে। ঠিক আছে, আর এনাদের কয়েনের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, কি বৈশিষ্ট্য, এনারা কয়েনে নিজেদের চিত্র অঙ্কন করতেন। তাহলে কি সাতবাহন ডাইনেস্টির যেসব কয়েন পাওয়া গেছে সেসব কয়েনে দেখা যায় যে কয়েনের উপরে যেসব শাসক ছিল তাদের পোর্ট্রেট ছিল। ঠিক আছে, তারা নিজেদের তারা কি এনারা কি করতেন, কয়েনে নিজেদের চিত্র অঙ্কন করতেন। এই পদ্ধতিটা মানে চিত্র অঙ্কন করার পদ্ধতিটা কয়েনের উপরে, এটা কার সময় থেকে শুরু হয়েছিল, এটা হয়েছিল গৌতমী পুত্র সাতকর্ণীর শাসনকাল থেকে এই পদ্ধতিটি শুরু হয়েছে বা চালু হয়েছে। কয়েনের উপরে শাসকদের চিত্রাঙ্কন এই পদ্ধতিটি শুরু হয়েছিল। আচ্ছা,
সাতকর্ণী, গৌতমী পুত্র সাতকর্ণী, এই পদ্ধতিটি তিনি কোথা থেকে জানতে পেরেছিলেন যে কয়েনের উপর এরকম শাসকদের চিত্র অঙ্কন করা যায়? এই পদ্ধতিটি জানতে পেরেছিলেন যখন তিনি ওয়েস্টার্ন সাত্রাপাস যখন তিনি দখল করেন তখন তিনি দেখেছিলেন যে সেখানকার যেসব পয়েন্ট ছিল, সেখানকার পয়েন্টসে সেখানকার শাসকদের চিত্র অঙ্কন আছে, অঙ্কিত আছে, এটা দেখেই তিনি ইন্সপায়ার হন এবং নিজের সাম্রাজ্যে এই ধারাবাহিকতাটা স্টার্ট করেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আচ্ছা, এই সাতবাহনদের সাথে প্রায় সময় সাকাসদের যুদ্ধ হতো, যুদ্ধ হতো। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবারে আমরা পড়বো সাতবাহন ডাইনাস্টির কিছু ইম্পর্টেন্ট শাসকদের সম্পর্কে পড়বো। ঠিক আছে, ইম্পর্টেন্ট রুলারদের মধ্যে ফার্স্টেই আসে সাতকর্ণী। ঠিক আছে, সাতবাহন ডাইনাস্টি, ইনি হলেন সাতবাহন ডাইনাস্টির থার্ড রুলার। কিন্তু ইনি প্রথম সাতবাহন, ইনি প্রথম সাম্রাজ্যকে বৃদ্ধি করতে শুরু করেছিল। ঠিক আছে, তাহলে কি ইনি প্রথম সাম্রাজ্যকে বৃদ্ধি করতে, অর্থাৎ সাম্রাজ্যকে বিস্তার লাভ করতে শুরু করেছিলেন কিসের মাধ্যমে? যুদ্ধের মাধ্যমে ইনি সাম্রাজ্যকে বিস্তার লাভ করতে শুরু করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে সাতকর্ণীর বিষয়ে, সেটা হলো সাতকর্ণী কলিঙ্গ রাজা খারবেলের মৃত্যুর পর তিনি কলিঙ্গ রাজ্যটিকে দখল করে নেন। রাজ্যটিকে দখল করে নেন। ঠিক আছে, কলিঙ্গ রাজ্যকে তিনি শুধু দখল করেননি, সেই সাথে পাটলি পুত্র থেকে কাকে সরিয়েছিলেন? পাটলিপুত্র থেকে শুঙ্গাদের সরিয়ে তিনি পাটলিপুত্রকে নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। ঠিক আছে, এবারে হলো গোদাবরী উপত্যকা দখল করার পর তার উপাধি হয়, তার উপাধি কি হয়? দক্ষিণপথ। ঠিক আছে, আচ্ছা, ওনার ওয়াইফের নাম ছিল নয়নিকা। সাতকর্ণীর ওয়াইফের নাম তাহলে কি ছিল? নাম ছিল নয়নিকা।
ঠিক আছে, নয়নিকা। আচ্ছা, নৈনিঘাট ইনস্ক্রিপশনে নয়নিকাকে দক্ষিণাপথ পতি বলে অভিহিত করা হয়েছে। দক্ষিণ পথ পতি বলে অভিহিত করা হয়েছে। আচ্ছা, সাতকর্ণী অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। ঠিক আছে, উনি কেবল একটাই যজ্ঞ করেছেন, অশ্বমেধ যজ্ঞ করেছেন। ঠিক আছে, এবারে যিনি আসছেন তিনি হলো হল। হাল ছিল হচ্ছে সাতকর্ণী পরে। হালের লেখা গ্রন্থ ছিল গাথা সপ্তশতী। হালের সম্পর্কে দুটো জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওনার গ্রন্থ হলো গাথা সপ্তশতী। আচ্ছা, এই গাথা সপ্তশতী কোন ভাষায় লেখা হয়েছিল? এটি হলো প্রাকৃত ভাষা। ঠিক আছে, প্রাকৃত ভাষায় গাথা সপ্তশতী লেখা হয়েছিল। এরপরে হচ্ছে এনার পিএম প্রধানমন্ত্রী গুণাধ্যায়। ঠিক আছে, এনার প্রধানমন্ত্রী গুণাধ্যায় যে গ্রন্থটি লিখেছিলেন সেটির নাম কি ছিল? সেটি হলো বৃহৎ কথা। আচ্ছা, হালের সম্পর্কে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা ছিল ওনার গ্রন্থ, আর ওনার যে পিএম ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন তার নাম গুণাধ্যায়, তিনি লিখেছিলেন হচ্ছে বৃহৎ কথা। এই দুটো ছাড়া আর কিছু ইম্পর্টেন্ট না। এইবারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী। ঠিক আছে, গৌতমী পুত্র সাতকর্ণী হচ্ছে সাতবাহন বংশের সব থেকে শ্রেষ্ঠ শাসক। কে ছিলেন? গৌতমী পুত্র সাতকর্ণী। আচ্ছা, এনার নাম গৌতমী পুত্র রাখার অর্থ কি? কারণ এনার মার নাম মায়ের নাম কি ছিল? মায়ের নাম গৌতমী বালাশ্রী। আচ্ছা, গৌতমী বালাশ্রী থেকে এই গৌতমী পুত্র নামটা এসেছে। ঠিক আছে, এবারে হচ্ছে ইনি অর্থাৎ গৌতমী সাতকর্ণী গ্রিক, পাল্লবাস, কুষাণদের হারিয়েছিলেন যুদ্ধে। ঠিক আছে, তিনি এদের হারিয়েছিলেন যুদ্ধে। আচ্ছা, এনার সময়কাল মানে ইনি সাম্রাজ্যটাকে কতদূর বিস্তার লাভ করেছিলেন? ইনি দক্ষিণের মালয় থেকে উত্তরের সৌরাষ্ট্র, পূর্বের বেরার থেকে পশ্চিমের কনকন পর্যন্ত এনার সাম্রাজ্য বিস্তার লাভ করেছে। ঠিক আছে, তারপরে হলো আচ্ছা, এনাকে উপাধি দেওয়া হয়। এনাকে কি উপাধি দেওয়া হয়? এনাকে একা ব্রাহ্মণা না উপাধি দেওয়া হয়। ঠিক আছে, এনাদের অ্যাডমিনিস্ট্রেশন বা গৌতমীপুত্র সাতকর্ণীর সময় অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, গৌতমীপুত্র সাতকর্ণীর পুত্রের নাম গৌতমী পুত্র সাতকর্ণীর পুত্রের নাম কুলাবিচু। ঠিক আছে, কুলাবিচু ছিল গৌতমী পুত্র সাতকর্ণীর পুত্রের নাম। এবারে আসে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, ঠিক আছে, এই সময় বিভিন্ন ধরনের পোস্ট ছিল।
কি কি পোস্ট? রাজন। এই রাজন কাদের বলা হতো? যারা রাজা ছিল তাদেরকে রাজন বলা হতো। রাজা। এবারে হচ্ছে রাজস। রাজস, এই রাজস কাদের বলা হতো? রাজপুত্রদের, রাজপুত্রদের রাজস বলা হতো। তারপরে ছিল মহাসারথী, মহাসারথী ছিল। নেক্সট ছিল হচ্ছে মহাতলবার, মহাতলবার। এই মহাতলবারদের কাজ কি ছিল? শত্রুদের নজরদারি রাখা, নজরদারি ছিল। আর কি ছিল? আর আরেকটা ছিল, সেটা হচ্ছে মহাসেনাপতি, মহাসেনাপতি। ঠিক আছে, তাহলে কি কি ছিল, কি কি পোস্ট ছিল? রাজন ছিল, রাজস ছিল, মহাসারথী ছিল, মহাতলবার ছিল, আর মহাসেনাপতি ছিল। কিছু কিছু জায়গায় মহাভোজ আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় মহাসারথী, অর্থাৎ এই এই কথা, এই পাঁচটাই টোটাল মিলই ছিল। আবার কোনো কোনো জায়গা থেকে মহাভোজ কথাটাও উল্লেখ পাওয়া যায়। আচ্ছা, এই যে পোস্টগুলো ছিল, এটা আমরা কোথা থেকে জানতে পারি? গৌতমীপুত্রের যে সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী যে ইনস্ক্রিপশন পাওয়া গেছে, সেখানেই হচ্ছে এই পোস্টগুলো সম্পর্কে লেখা রয়েছে। তাহলে কি গৌতমী পুত্র সাতকর্ণীর ইনস্ক্রিপশন থেকে যেসব ইনস্ক্রিপশন পাওয়া গেছে, সেখান থেকে এই পোস্টগুলো সম্পর্কে সম্পর্কে জানতে পারি, জানতে পারি। আচ্ছা, এই সময় এদের হচ্ছে ইকোনমিক্যাল স্ট্রাকচার কিরকম ছিল, মানে ইকোনমি কিসের উপর নির্ভরশীল ছিল এই সময়? ইকোনমি এগ্রিকালচারের উপর এই সময় কালচারের উপর তাদের ইকোনমি ইকোনমি নির্ভরশীল। আচ্ছা, তাহলে তারা কি ট্রেড করতো না? অবশ্যই তারা ট্রেড করতো, কিন্তু মেনলি তাদের এগ্রিকালচারের উপর তাদের ইকোনমি নির্ভরশীল ছিল। এবারে আসি যে তাদের রিলিজিয়াস। আচ্ছা, এরা ব্রাহ্মণ ছিল। তারা সাতবাহনরা ব্রাহ্মণ ছিল, তবে তারা বিভিন্ন ধর্মকেও সাপোর্ট করতো। তার সব থেকে প্রকৃষ্ট উদাহরণ ছিল এই সময় অনেক বৌদ্ধ মঠ নির্মাণ করা হয়েছে, নির্মাণ হয়েছে। যেমন বৌদ্ধ মঠ নির্মাণ হয়েছে, তেমনি বৌদ্ধ মঠগুলিকে তারা ডোনেটও করতো। বৌদ্ধ মঠগুলিকে গুলিতে এই সময় বৌদ্ধ মঠগুলিকে শাসকরা ডোনেটও। ঠিক আছে, তাহলে কি এই সময় অনেক বৌদ্ধ মঠ নির্মাণ হয়েছে, তেমনি তারা বৌদ্ধ মনস্ট্রিগুলোকে প্রচুর টাকা, প্রচুর ডোনেশনও দিত। আচ্ছা, এই সময় হচ্ছে সংস্কৃত থেকে প্রাকৃত ল্যাঙ্গুয়েজটা বেশি ইউজ হতো। এই সময় সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষা বেশি ব্যবহার। আচ্ছা, সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণীর পরে হচ্ছে তার পুত্র কলমাবী টু শাসক হন, এবং তারপরে অনেকেই শাসক হয়েছিল। সব থেকে লাস্ট যিনি শাসক ছিলেন, লাস্ট রুলার ছিলেন পুলামাভি ফোর, পুলামাভি ফোর। আচ্ছা, এনার পরেই হচ্ছে সাতবাহন ডাইনাস্টি ডিক্লাইন করে যায়। আচ্ছা, ইনি কত বছর বা ইনি কত খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন? ইনি 225 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। এখানেই শেষ হচ্ছে সাতবাহন ডাইনাস্টি। ঠিক আছে, আমরা আজকে দেশীয় শাসকদের সম্পর্কে পড়লাম। নেক্সট ক্লাসে আমরা যেসব ফরেন সাকসেসর ছিল, অর্থাৎ আমরা বলেছি আমরা আমরা চারজনের নাম বলেছি, সেটা হচ্ছে পার্সিয়ান ছিল, ইন্ডোগ্রিক ছিল, আর হচ্ছে কুষাণের ছিল। তিনজনের নাম বলেছি, তার মধ্যে আমরা বলেছি যে কুষাণটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা কুষাণ থেকে শুরু করব। তো আজকের এইটুকুনি, নেক্সট ভিডিওতে আবার আসবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।